নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আমাদের শনি সিরিজকে শুরু করার পথে আজকে আমরা অবশ্যই তৃতীয় লগ্ন বা রাশি সম্পর্কে আলোচনা করব। মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে 12টি ঘরে শনির অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মিথুন লগ্নে যারা জাতক বা জাতিকা আছে তারা শনির মহারত্ন নীলা ধারণ করে কতটা পজিটিভ ফলাফল পাচ্ছেন এবং কোন কোন অবস্থানের উপর ভিত্তি করে শনি নীলা না পড়ে আপনাদের শনির জন্য শনি মন্ত্র পাঠ করা উচিত, সেই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা মিথুন লগ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। যাদের মিথুন রাশি তারাও কিন্তু এই আলোচনাটা সমানভাবে দেখতে পারেন, কিন্তু রত্ন ধরনের বিষয়তে যখন আলোচনা হবে সেখানে কিন্তু শুধুমাত্র লগ্নটাই প্রাধান্য পাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি যে রাশি সাপেক্ষে রত্ন ধারণ কিন্তু কখনোই হয় না। তো অতএব আমাদের যে আলোচনাটা হচ্ছে আজকে মিথুন লগ্ন বা মিথুন রাশি সাপেক্ষে শনিকে সর্বদাই যোগকারক গ্রহ হিসাবে দেখা হয়। তার কারণ হচ্ছে কি, শনি যে দুটি ঘর পেয়েছে সেই দুটি ঘর হচ্ছে প্রথমত অষ্টম। আমরা জানি অষ্টম ঘর খুব নেগেটিভ ঘর হয়, কিন্তু তার সাথে একটা ত্রিকোণ ঘরের অধিপতি অর্থাৎ নবম স্থান ভাগ্যের ঘরের অধিপতিও কিন্তু শনি হয়। তো সেই হিসাবে যেহেতু লগ্নপতির মিত্র এবং একটি পজিটিভ ঘরের অধিপতি শনি, সেই হিসাবে এই জন্মছক বা এই লগ্ন কুণ্ডলিতে মিথুন লগ্ন কুণ্ডলিতে শনি হয়ে যায় কিন্তু যোগকারক গ্রহ। কিন্তু শনি কি, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। শনির ব্যাপারে আমরা অনেক কিছু ভিডিও দেখেছি। দেখুন, শনিকে আমরা প্রত্যেকেই নেগেটিভ চোখে দেখি। হ্যাঁ, অবশ্যই শনি কিন্তু পাপী গ্রহ, কিন্তু তার মানে এই নয় যে সে সর্বদাই নেগেটিভ ফলাফল দেয়। শনি গোচরে একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে 2.5 বছর সময় নেয়। তাহলে এইটুখানি তো আমরা পরিষ্কার করে বুঝতে পারি যে শনিদেবের প্রধান কাজ হচ্ছে বিলম্ব করা। শনিদেবকে ন্যায়ের অধিপতিও কিন্তু বলা হয়, সে ন্যায়কারক গ্রহ। যোগ্য শিক্ষক হিসাবেও তাকে কিন্তু দেখা হয়। তাহলে তার যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা পেতে আমাদেরকে একটু পরিশ্রম করে তারপরে সেই ফলাফলটা অর্জন করতে হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই হিসাবে শনিদেব যেই ঘরেই বসুক না কেন সেই ঘরের প্রভাবে কিন্তু বৃদ্ধি এনে দেয়। যদি সে লগ্নপতির মিত্র গ্রহ হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভ প্রভাবে বৃদ্ধি নিয়ে আসে, এবং যদি নেগেটিভ গ্রহ হয় সেক্ষেত্রে নেগেটিভ প্রভাবে বৃদ্ধি নিয়ে আসে। এবং এটাও দেখা হয় যে শনিদেব যেহেতু সর্বোচ্চ পাপী গ্রহ, সে যদি জন্মছকে বক্রী অবস্থাতে থাকে তাহলে সেই ক্ষেত্রে সব থেকে পজিটিভ চোখে এখানে শনিদেবকে দেখা হয়ে থাকে। তাহলে এখন বিষয় হচ্ছে আমরা যে আলোচনা করছি আজকে মিথুন লগ্ন সাপেক্ষে। তো মিথুন লগ্ন বা রাশির জাতকের কীরকম ক্যারেক্টার হয় সেইটা যদি আমরা দেখি, প্রথমত হচ্ছে মিথুন লগ্ন, যেটা বুধের কিন্তু সাধারণ লগ্ন, মেন লগ্ন কিন্তু বা মেন রাশি কন্যা, যেটাকে ম্যাচিওর লগ্ন বা রাশি হিসাবে দেখা হয়। তো বুধের লগ্ন যেহেতু মিথুন, মিথুনের আর একটা মানে হচ্ছে মৈথুন। অতএব এই সকল মানুষরা কিন্তু যথেষ্ট আবেগী হয়, খুব বাচ্চা স্বভাবের হয়। এমনিতেও বুধকে জ্যোতিষশাস্ত্রের রাজকুমার রূপে আখ্যা দেওয়া আছে। তাহলে সেই হিসাবে বুঝতে পারছেন তাদের ক্যারেক্টার কীরকম হবে। তো সেই দিক থেকে সবসময়তেই সঙ্গে সঙ্গে রেগে যাওয়া, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাওয়া, নিজের মনের মতো করে যদি না চলে বা পরিস্থিতি যদি অনুকূল না হয় সেই ক্ষেত্রেও কিন্তু তাদের মাথা খারাপ হয়ে যায়। তো এই বিষয়টা তো পরিষ্কার করে দেখবেন, খুব ছোট ছোট কারণে তারা ভীষণ মাথা গরম করে ফেলছে, আবার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গেই চোখে জল চলে আসছে। এরকম ধরনের মেন্টালিটি, ভীষণ মুড সুইংয়ের অপশান কিন্তু দেখা যায়। তাহলে এই রকম জন্মছকে শনি খুব গুরুত্বপূর্ণ গ্রহ, কেন শনি কি স্টেবিলিটি নিয়ে আসে। এবার মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই যে ধরুন অধৈর্যের জন্য জীবনে অনেক কিছু এরা পেতে পারতো কিন্তু সেটা পেতে পারে না। এইখানে তার কারণ তারা খুব তাড়াহুড়ো করে, অধৈর্যের জন্য তারা কিন্তু জীবনে যতটুকু তার পাওয়া উচিত সেইখান থেকে বঞ্চিত হয়ে যায়। তাহলে এছাড়া কি মিথুন লগ্নের কোনো গুণ নেই? অবশ্যই আছে, কেন মিথুন লগ্নকে লগ্নদের মধ্যে শ্রেষ্ঠ লগ্ন হিসাবেও কিন্তু দেখা হয়। অতএব যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কাজ, যে কোনো উপদেশমূলক কর্ম, মানুষকে সাহায্য করার কর্ম, এইরকম ধরনের কর্মে যদি বুধ গ্রহ থাকে তাহলে সেই জায়গাতে সেরা সেরা বলা যেতে পারে। যদি বুধ স্ট্রং থাকে, তার বাণী, তার উপদেশ, যেহেতু চন্দ্র দ্বিতীয় ঘরের অধিপতি হয়, যে কেউ শুনে চলতে পছন্দ করবে এবং সবসময় সবার মধ্যমণি হয়ে থাকারও ইচ্ছেদের মধ্যে থাকে। অতএব এইটা কখনোই ধরা যাবে না যে খারাপ লগ্ন বা এটা এর লাইফে কিছুই হয় না। সেই জায়গা থেকে দেখে নিতে হবে বুধ গ্রহ কতটা স্ট্রং আছে। আর খুব গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু শনিদেব এই লগ্ন সাপেক্ষে পালন করবে, কেন সে অষ্টম অর্থাৎ বাধা, আমাদের মৃত্যু, আমাদের পরিবর্তন, এবং নবম অর্থাৎ পিতা, ভাগ্য, ধর্ম, সবকটা আমরা কিন্তু পজিটিভ হিসাবেই দেখব। তাহলে সেই হিসাবে যদি আমরা আলোচনা শুরু করি, আমরা প্রথমেই দেখব শনিদেব যদি লগ্নেই অবস্থান করে বা রাশিতেই অবস্থান করে, তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে। কারণ নবমপতি যখনই লগ্নে অবস্থান করবে, ত্রিকোণের অধিপতি লগ্নে অবস্থান করছে, মানে
এখানে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে। এবার এর সাথে আপনাদেরকে এটাও দেখে নিতে হবে যে শনিদেব কিন্তু শুধু নবমপতি নয়, তার সাথে কিন্তু অষ্টম ঘরের অধিপতি হয়। এখন বিষয় হচ্ছে শনিদেব যেই ঘরে বসে আমি বলেছি সেই ঘরের ফলাফলকে বৃদ্ধি করবে, যেহেতু সে নবম ঘর অর্থাৎ ভাগ্যের অধিপতি, জাতক বা জাতিকা যেই হোক না কেন সে মহাভাগ্যবান যোগ নিয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু সাথে সাথে কিন্তু সে অষ্টম ঘরেরও অধিপতি। এখন বিষয় হচ্ছে কি শনিদেব নবমপতি লগ্নে অবস্থান করছে মানে জীবনে সব কিছু পাবেন, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে। ভাগ্যের অধিপতি যখনই লগ্নে অবস্থান করবে আপনারা জীবনে সব কিছু পাবেন, কিন্তু শনিদেব অষ্টম ঘরেরও অধিপতি, তাহলে কি যখন আপনি চাইবেন তখন না, যখন শনিদেব চাইবে তখন আপনি পাবেন। মানে আপনাকে সব রকম দিক থেকে শনিদেব যোগ্য তৈরি করবে, তারপরেই কিন্তু আপনাদেরকে সব কিছু দেবে। এখন বিষয় হয়ে যাচ্ছে কি লগ্নপতির অবস্থানটা অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে। যেই ঘরে বসে শনিদেব অবস্থান করছে, যদি লগ্নপতি বুধ স্ট্রং থাকে তাহলে আমি বলবো শনিদেবের থেকে এখানে পূর্ণ পজিটিভ ফলাফলই আপনারা পাবেন, কিন্তু কিছুটা বিলম্ব হবে, সব ক্ষেত্রেই কিছুটা বাধার মধ্যে দিয়ে হবে। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এই সকল মানুষরা কিন্তু নিজেদের উন্নতির থেকেও মানুষের জন্য যদি কিছু করে তাদের উন্নতি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাদের দ্বারা যে সকল মানে তাদের সাথে যুক্ত মানুষরা জীবনে অনেক কিছু উন্নতি করে ফেলে, কিন্তু এদের করতে একটু দেরি হয়, কিন্তু আলটিমেটলি সে পায়, এইটুখানিও আমি দেখেছি। তো অতএব এইখানে নেগেটিভের কিছু বিষয় নেই। হ্যাঁ, শনিদেব লগ্নে অবস্থান করে অবশ্যই মিথুন লগ্নের জাতকের ক্ষেত্রেও আমি বলবো যে শরীর স্বাস্থ্য খুব সুদল তৈরি করবে, কিন্তু কালারে কিছুটা বলতে পারেন শ্যাম বর্ণের কালার এই দিক থেকে হতে পারে। এখানে অবশ্যই কিন্তু মা বাবার কালারের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তবুও আমি বলছি শ্যাম বর্ণের একটা কালার কিন্তু দিয়ে থাকে। এবং এইটাও আমাদেরকে দেখতে হবে যেহেতু অষ্টমপতি লগ্নে অবস্থান করছে, পায়ে ব্যথা বেদনা, হাড়ে ব্যথা বেদনা, দীর্ঘকালীন রোগের সাথেও কিন্তু ভোগাতে পারে। এবার লগ্নপতি প্রথমেই বলে দিচ্ছি, লগ্নপতি স্ট্রং থাকলে নেগেটিভিটির থেকে পজিটিভিটি আপনারা পাবেন। যদি শনিদেব বক্রি থাকে তাহলে এগুলো কোনো সমস্যা নেই, উল্টে আরও ভালো ফলাফল পাবেন। ভালো গ্রহ বক্রি হলেও চলবে, কিন্তু শনিদেব বক্রি হলে সব থেকে পজিটিভ ফলাফল দিয়ে যায়। এবার এইটাও আপনাদেরকে দেখতে হবে, শনিদেবের ক্ষেত্রেই সূত্রটা আলাদা। আমি প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে বলেছি যদি শুক্র এখানে বক্রি থাকতো নেগেটিভ হয়ে যেত, কিন্তু শনিদেবের বক্রি হওয়াটা কিন্তু পজিটিভ। এবং এইটাও দেখতে হবে যে শনিদেবের 3টে দৃষ্টি। আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে 3টে দৃষ্টির ফলাফল একরকম হয় না। অবশ্যই আমি সেটা আগের ভিডিওতেও প্রথমে বলেছি, শনিদেবের যে 3টে দৃষ্টি, প্রথমত হচ্ছে যেই ঘরে বসবে সেই ঘর থেকে তৃতীয়, এবং সেই ঘর থেকে সপ্তম, এবং সেই ঘর থেকে দশম। যদি আমরা দৃষ্টি ওয়াইজ ক্যালকুলেট করি, আমি প্রথমেই বলেছি শনিদেব যেই ঘরে বসবে সেই ঘর রিলেটেড সর্বোচ্চ পজিটিভ ফলাফল দিয়ে যাবে, কিন্তু যেই ঘরে দৃষ্টি দেবে সেই ঘর রিলেটেড কিন্তু সমস্যা বাড়াবে। সব থেকে বেশি সমস্যা দেয় তৃতীয় দৃষ্টিতে, তারপরে কিছুটা কম হচ্ছে সপ্তম দৃষ্টিতে, তারপরে একদমই কম হচ্ছে দশম দৃষ্টিতে, কিন্তু প্রবলেম 3টে দৃষ্টিতেই থাকবে। অতএব আমি যে আপনাদেরকে ফলাফলগুলো বললাম, দেখুন এখানে লগ্ন থেকে যদি তৃতীয় দৃষ্টি দেয়, তৃতীয় দৃষ্টি প্রথমে সিংহ রাশিতে পড়বে, মিত্র ঘরে দৃষ্টি নয়, তাহলে তৃতীয় ঘর হচ্ছে আমাদের পরিশ্রম পরাক্রম, তাহলে এই দিক থেকে আমাদের পরিশ্রম পরাক্রম মারাত্মকভাবে বৃদ্ধি করাবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক কিছুটা অবনতি ঘটাবে, কিন্তু দেখবেন যে আপনার সাথে জুড়ে যে সকল ভাই বোন বা যেই থাকুক না কেন ফ্যামিলি পরিজন, তারা ভীষণ জীবনে কিন্তু সফল হচ্ছে, যে আপনার দ্বারা সফল হতে পারবে। কিন্তু নিজে সফল হতে আপনাদেরকে অধিক পরিশ্রম, অধিক খাটুনি খাটতে হবে, তবেই কিন্তু সেই জায়গাটা আপনারা পাবেন। সেটা লগ্ন অবস্থানের ক্ষেত্রেই বলেছি। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? সপ্তম স্থানে। এখানে সমদৃষ্টি হয়, বৃহস্পতি এবং শনি সম হয়, তাহলে আমি বলবো সপ্তম দৃষ্টিটা মারাত্মক নেগেটিভ নয়, কিন্তু যেহেতু অষ্টমপতি হয়ে লগ্ন থেকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বিবাহে বিলম্ব ঘটাবে। তো এবং এইটাও আমি বলবো বিবাহে বিলম্ব ঘটানো উচিত এবং দেরিতে বিয়ে করা উচিত, তার কারণ অষ্টমপতির সাথে সপ্তমের কানেকশন কিন্তু দ্বিতীয় বিবাহেরও যোগ অনেকাংশে নিয়ে চলে আসে যদি সপ্তমপতি পীড়িত হয়ে যায় জন্মছকে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু পার্টনার এই দিক থেকে যদি দেখা যায় অনেক দিক থেকে লো স্ট্যান্ডার্ডের হয়, কিন্তু ভীষণ সাপোর্টিং পার্টনার পাওয়া যায়, তাকে হয়তো দেখতে খুব সুন্দর হয় না, কিন্তু সে ভীষণ সাপোর্টিং হয়। এরকম পার্টনারের যোগ কিন্তু শনিদেব তৈরি করে। এবং তার দশম দৃষ্টি কোথায় পড়বে? দশম স্থানে। এইটাও সমদৃষ্টি, তো দশমে শনির দৃষ্টি অষ্টমপতি এবং নবমপতি হয়, তাহলে সেই দিক থেকে দেখা যাবে যে নবম ঘর পিতার বলতে পারেন সুখ, আর দশম ঘর পিতা। তো অতএব সেই জায়গা থেকে যদি দেখি পিতার সাপোর্ট সর্বদা আপনারা জীবনে পাবেন, কিন্তু আপনার সাথে আপনার পিতার কিছু না কিছু দিক থেকে দূরত্ব তৈরি করে, বা নিজের স্বভাবের জন্য আপনারা কিন্তু আপনাদের পিতাকে সবসময় ছোট করবার একটা প্রবণতার যোগ তৈরি করেন। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে কেয়ার করতে হবে। তাহলে আমি বলবো শনিদেবের দশম দৃষ্টিও কিন্তু আপনাকে কর্মে ভীষণ সাফল্য দেবে, কারণ সপ্তম দশম কানেকশন এবং তৃতীয় কানেকশন কিন্তু শনিদেব তৈরি করছে। অতএব নিজে যদি ব্যবসা করতে পারেন জীবনে ভীষণ সাফল্য শনিদেব কিন্তু নিয়ে চলে আসবে। আমি রত্ন ধারণের বিষয়টা একদম লাস্টে ক্লিয়ার করে দেবো। পরবর্তী ঘর যদি দ্বিতীয় স্থানে থাকে শনি, এইটা কিন্তু শত্রু ঘর হয়ে যাচ্ছে। এবার এইখানে আমাদেরকে কিন্তু সময়গত বন্ধুত্বের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি সময়গত বন্ধুত্বের সূত্র প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আবার পুনরায় বলে দিচ্ছি, যখন কোনো গ্রহ তার শত্রুর ঘরে অবস্থান করবে, বেসিক্যালি ধরে নিন শনি চন্দ্র, শনি সূর্য, শনি মঙ্গল, এরা একে অপরের চরম শত্রু। তাহলে যখনই এরা একে অপরের ঘরে অবস্থান করবে, শনি এখানে চন্দ্রের ঘরে অবস্থান করছে, তাহলে শনির সাথে চন্দ্রের সময়গত বন্ধুত্ব দেখতে হবে, তবেই কিন্তু তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে শনি কতটা পজিটিভ কতটা নেগেটিভ ফলাফল দেবে। তো প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে যে শনির সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতা আছে কিনা। শনি যদি এইখানে অবস্থান করে, চন্দ্র যদি আগের 3টে ঘর অর্থাৎ মেষ, বৃষ এবং মিথুন, বা সিংহ, কন্যা এবং তুলা পরবর্তী 3টে ঘরের মধ্যে যদি কোনো ঘরে থাকে, তাহলে শনি
শনির সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে, সেই ক্ষেত্রে শনি এই ঘরে বসে সম ফলাফল দেবে, শত্রু ফলাফল নয়। সেই দিক থেকে শনি কিন্তু পূর্ণ পজিটিভ হয়ে যাবে। কেন? তার কারণ নবমপতি দ্বিতীয় স্থান মানে ভাগ্যের অধিপতি এবং অষ্টম ঘরের গুপ্ত সম্পত্তির অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, মানেই সেখানে কিন্তু মহা ধনী রাজযোগ তৈরি হয়েছে। ভাগ্য এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান। এবার বিষয়টা হচ্ছে কি, সেই দিক থেকে যদি আমরা দেখি নবমপতি দ্বিতীয় অবস্থান, সে কিন্তু যথেষ্ট ধনী পরিবারে জন্মগ্রহণ করবে। যদি তাৎকালিক মিত্রতা থাকে সেই হিসাবে কিন্তু আসবে। তো সেই দিক থেকে তার কথা বলার ধরন হবে খুব সুন্দর, তার কুটুম্ব বা তার আত্মীয় যারা হবে তাদের সাপোর্টও সেই জীবনে পাবে। অষ্টমপতি দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে কিছুটা কথা বলার দিকে নেগেটিভিটি আসতে পারে, ক্রিটিসাইজ করে কথা বলার প্রবণতা এই সকল মানুষদের মধ্যে আসতে পারে। কিন্তু আমি বলবো কোনো দিক থেকে কিছু সমস্যা নয়। অষ্টমপতি দ্বিতীয় অবস্থানের জন্য কিছু ক্ষেত্রে দাঁতের সমস্যা বা মুখের সমস্যা দিতে পারে, খুব বেশি ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ থাকছে না। এবং আমি এটাও বলবো যে ধন সম্পত্তির যোগ যথেষ্ট ভালো তৈরি করবে, সে কিন্তু শ্বশুরবাড়ির সম্পত্তিও লাভ করবে অষ্টমপতি দ্বিতীয় অবস্থানের জন্য। এবং এইখান থেকে যদি আমরা দৃষ্টিটা কাউন্ট করি, তাহলে তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? এখান থেকে 1, 2, 3 অর্থাৎ কন্যা রাশিতে, যেটা কিন্তু লগ্ন সাপেক্ষে হয় চতুর্থ ঘরের চতুর্থ ঘর মানে আমাদের সুখের ঘর। তো সুখের ঘরে শনির এই দৃষ্টি কিন্তু যথেষ্ট গাড়ি বাড়ি সব কিছু সুখ দেবে, কিন্তু মাতৃসুখে কিছুটা বাধা দেবে, মায়ের হেলথ নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা তৈরি করতে পারে। এবার যেহেতু অষ্টম নবমপতি দৃষ্টি দিচ্ছে, প্রত্যেকটা জিনিসই কিছুটা বিলম্ব হবে, কিন্তু সব কিছু সে পাবে। এবং তারপরে যেটা দৃষ্টি দেখছি নিজের ঘরে মকরে অর্থাৎ অষ্টম স্থানে, তাহলে অষ্টম স্থানে শনির দৃষ্টি কী করবে? অবশ্যই এখানে আয়ুর ঘরে আয়ু বৃদ্ধি করবে শনিদেবের এই দৃষ্টি, যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, বারংবার বলছি। এবং এখানে দশম দৃষ্টির মাধ্যমে যেটা মেষে পড়ছে, অবশ্যই শত্রু দৃষ্টি, নিজের এটা নিচস্থ দৃষ্টি বলতে পারেন, এই ঘরে নিচস্থ হয়ে যায় শনি। তবুও বলবো একাদশ ঘর আমাদের লাভের ঘর, তো নবমপতি অষ্টমপতি একাদশে দৃষ্টি দিচ্ছে মানে প্রথমে সংঘর্ষ, তারপরে জীবনে কিন্তু যা চাইবেন তাই পাবেন, সব রকম দিক থেকে সাপোর্ট দেবে। এবার যদি তাৎকালিক শত্রুতায় অবস্থান করে যায় এখানে শনি আর চন্দ্র, তাহলে সেক্ষেত্রে ফলাফলগুলো পূর্ণ ভিন্ন হয়ে যাবে। সেখানে নবম এবং অষ্টমপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে মানে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে নেগেটিভ সম্পর্ক তৈরি করাবে, ধননাশ যোগ তৈরি করাবে, এবং তার সাথে দৃষ্টির মাধ্যমে কিন্তু চতুর্থ স্থানে সব রকম সুখ থেকে আপনাদেরকে বঞ্চিত করবে। যতটা আশা করবেন ততটা পাবেন না। নবমপতিও দ্বিতীয় বসে আছে, কিছু তো ফলাফল দেবে, কিন্তু সব রকম দিক থেকে সংঘর্ষ করাবে। এবং অষ্টমের দৃষ্টির মাধ্যমে কি করবে? দীর্ঘকালীন রোগ তৈরি করে দেবে, অনেক গুপ্ত শত্রু তৈরি করবে, এবং হয়তো আপনাদের এইরকম সমস্যা কি অ্যাকচুয়াল কোথা থেকে প্রবলেম আসছে সেটাও আপনারা বুঝে উঠতে পারবেন না। এবং দশম দৃষ্টি একাদশে মানে সেই আপনাদের অর্থ উপার্জন করতে, ডেলি সার্ভাইভ করতে ভীষণ সংঘর্ষ আপনাদেরকে নিয়ে চলে আসবে। তাহলে অবশ্যই দেখে নিন যে আপনাদের জন্মছকে শনি এবং চন্দ্র তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। যদি বক্রী অবস্থায় থাকে আমি বলবো কোনো দিক থেকে কোনো সমস্যা নেই, তাৎকালিক শত্রুতা থাকলেও যদি বক্রী অবস্থাতে থাকে ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন। পরবর্তী ঘর তৃতীয় ঘর। তৃতীয় ঘর কার ঘর? অবশ্যই নবমের বিপরীত, অর্থাৎ এখানে সিংহ রাশি। সিংহ রাশি মানে শনির পিতা সূর্যের ঘর। কিন্তু এইটাও আমরা জানি যে শনি আর সূর্য একে অপরের চরম শত্রু, তাহলে সেই হিসাবে এখানেও কিন্তু শনিদেবের তাৎকালিক মিত্রতা আমাদেরকে দেখতে হবে। যদি তাৎকালিক মিত্রতাতে শনিদেব এখানে অবস্থান করে তাহলে আমি বলবো অবশ্যই খুব ভালো ফলাফল দেবে। তৃতীয় স্থানে অবস্থানের জন্য এইটা আপনাদেরকে বুঝতে হবে যে নবমপতি তৃতীয় অবস্থান, তাৎকালিক মিত্রতা অবস্থান করলে এখানে কিন্তু তার কমিউনিকেশন স্কিল, যোগাযোগ ব্যবস্থা দারুণ করে দেয়, ঘোরাঘুরি করে কাজকর্মের মাধ্যমে জীবনে ভীষণ সাফল্য এনে দেয়। এবং এইখান থেকে যেটা আমরা যদি দৃষ্টি কাউন্ট করি, এখানে এটাও দেখে নিতে হবে যারা তাদের ভাই বোনের থেকেও জীবনে সাপোর্ট পাবে, এবং তাদের কুটুম আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তাদের থেকেও জীবনে সাপোর্ট পাবে, তাদেরও কিন্তু মধ্যমণি হয়ে থাকবে। তাৎকালিক মিত্রতার সম্পর্ক যখন হবে তখনই কিন্তু, বা সময়গত বন্ধুত্ব যখন হবে, আগেরটাতেই বলে দিয়েছি কী করে দেখতে হয়। সূর্যের সাথে সেম অবস্থান দেখে নিন, আগে 3টে ঘর পরে 3টে ঘরে যদি সূর্য অবস্থান করে তাহলে তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। এবং এখান থেকে তৃতীয় দৃষ্টি পঞ্চম স্থানে পড়ে এডুকেশনে লাভ এবং সন্তান সুখে লাভ, কিছুটা দেরি করাবে সন্তান সুখের ক্ষেত্রে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে প্রথম দিকে কিছুটা প্রতারিত করাবে, কিন্তু অবশ্যই প্রেম সম্পর্কের ক্ষেত্রে সেটেলমেন্ট অবশ্যই দেবে। কারণ মিথুন লগ্নের মানুষদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারা প্রেম সম্পর্ক করে বিবাহের দিকে এগোয়। তো সেই দিক থেকে আমি বলবো যে প্রেম সম্পর্কের ক্ষেত্রে সফলতা দিয়ে দেবে। যেহেতু তৃতীয় দৃষ্টি পড়ছে, কিছুটা সমস্যা, যেই কারণে বললাম প্রথম দিকে কিন্তু কিছু প্রতারিত হওয়ার যোগ বা ভেঙে যাওয়ার যোগ, তারপরে গিয়ে সেই জায়গাটা আসবে। সন্তান লাভের ক্ষেত্রেও সেম, প্রথম দিকে কিছুটা বিলম্ব ঘটাবে, তারপরে ঠিক হয়ে যাবে। এডুকেশনের ক্ষেত্রেও প্রথম দিকটাতে কিছুটা বাধা থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। এবং এখান থেকে যদি আমরা দেখি সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? কুম্ভতে। অতএব নিজের পরাক্রমের মাধ্যমে নিজের ভাগ্যান্নতি, নিজে খাটতে পছন্দ করবে, পরিশ্রম করতে পছন্দ করবে, ঘুরে করে কাজ করতেও পছন্দ করবে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? বৃষতে, দ্বাদশ স্থানে। তো সঠিক খাতে ব্যয় করে কিন্তু জীবন অতিবাহিত করবে, নেগেটিভ খরচ করবে না, কোনো না কোনো দিক থেকে খুব ম্যানেজমেন্ট মানে খুব চিন্তা ভাবনা করে ব্যয়ের দিকে যাবে। সেম যদি এখানে তাৎকালিক শত্রুতায় বসে যায়, পুরো বিষয়টাই কিন্তু বিপরীত হয়ে যাবে। পুরো বিষয়টা হচ্ছে প্রথমত অধিক খাটুনি খাটাবে, ভাই বোনেদের সাথে সম্পর্ক নেগেটিভ করবে, প্রেম সম্পর্কের জন্য মারাত্মক বাধা, সন্তান সুখের ক্ষেত্রে মারাত্মক বাধা, এবং
বলতে পারেন যে এডুকেশনের ক্ষেত্রেও মারাত্মক বাধা, পেটের সমস্যা তো ভোগাবে। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি নবমের মাধ্যমে কি করবে, সে কিন্তু ভীষণ কোনো না কোনো দিক থেকে কুড়ে হয়ে যায়, অলস মেন্টালিটি হয়ে যায়, ভাগ্যের ওপর সাপোর্টটা বেশি করে যায়। কেন এই ভাগ্যের সাপোর্ট সে কিছুটা তো পাবেই, সেই ভাগ্যের সাপোর্টই তার জীবনের সব থেকে বেশি কাল হয়ে দাঁড়াবে। এবং এখান থেকে দ্বাদশ স্থানে দৃষ্টি বাজে খাতে ব্যয় করাবে, সে কিন্তু নেশার দিকেও চলে যেতে পারে। এরকম ধরনের মানে নেগেটিভ মানুষদের সাথে জড়িত হয়, বিশেষ সাথে এগুলো ফ্যামিলির মানুষদের ক্ষেত্রেই দেখা গেছে, যারা ধরে নিন আমি বললাম ভাই বোন এইরকম সম্পর্কে জড়িয়ে গিয়ে তারা কিন্তু অধিক খাতে ব্যয় করে বেরিয়ে যাবে। তো এইটাও কিন্তু নেগেটিভ যোগ তৈরি হচ্ছে। এবার যদি বক্রিয় বসে থাকে, আমি বলবো কোনো দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু তাৎকালিক মিত্রতায় থাকাটা ভীষণভাবে দরকার, যেহেতু শত্রু ক্ষেত্রে অবস্থান করছে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার পরবর্তী ঘর যদি চতুর্থ স্থানে থাকে শনি, তাহলে চতুর্থ ঘর এখানেও মিত্র ঘর, এখানে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই। এবার এখানেও কেন্দ্র ত্রিকোণ রাজ্য হয়ে যাচ্ছে, নবমপতি হয়ে চতুর্থে বসছে, কিন্তু এর সাথে সাথে অষ্টমপতিও। অতএব অষ্টম ঘরের নেগেটিভ এবং নবম ঘরের পজিটিভ দুটো ফলাফলই আমরা চতুর্থ ঘর থেকে পাবো। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, চতুর্থ স্থানে শনির অবস্থান সব রকম দিক থেকে সুখ দেবে, কিন্তু দেরিতে সুখ দেবে, এটা খুব পরিষ্কার। মায়ের ক্ষেত্রে মায়ের হাড়ের ব্যথা বেদনা বা মায়ের কিছুটা ক্ষেত্রে শারীরিক সমস্যা, এরম ধরনের যোগ কিন্তু দেখা যায়। আমি বলবো না এটা মারাত্মক নেগেটিভ, কিন্তু নিজের ক্ষমতার দ্বারা, যেহেতু ধরুন সপ্তম দৃষ্টি এখানে দশম স্থানে পড়বে, নিজের কর্মক্ষমতার বলে কিন্তু সে জীবনে বাড়ি গাড়ি সব কিছুই সুখ পাবে, কিন্তু সমস্যার জায়গাটা হবে কি, সে হয়তো অতটা পজিটিভলি সেই জিনিসগুলোকে ভোগ করতে পারবে না, যেহেতু অষ্টম ঘরের অধিপতি চতুর্থে বসে আছে। তো এটা আমি নেগেটিভ বলবো না, আপনাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনারা এমন কিছু ক্রিয়েট করে যাবেন, আপনাদের পরবর্তী জেনারেশন কিন্তু সে আরাম করে ভোগ করে বেরিয়ে যাবে। তাহলে এই দিক থেকে আমি বলবো নেগেটিভ কখনোই নয়। এবং এখান থেকে যদি আমরা দৃষ্টিগুলো দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, ষষ্ঠ স্থানে, প্রথম জীবনে কর্মের যোগ তৈরি করবে, চাকরির যোগ তৈরি করবে, তারপরে গিয়ে সেইটা থেকে ব্যবসার দিকে নিয়ে যাবে। আমি বলবো ষষ্ঠ দৃষ্টি কোনো দিক থেকে কোনো নেগেটিভিটি নেই, রোগ ঋণ রিপু থেকে রক্ষা করবে, ঋণ নিতে পারেন, তাতেও কোনো সমস্যার জায়গা থাকবে না। তবে চিন্তা ভাবনা করে ঋণ নিতে হবে, কারণ অষ্টম ঘর যেহেতু অধিপতি হয়, ঋণে যদি অধিক পরিমাণে জড়িয়ে যান সেক্ষেত্রে কিছুটা প্রবলেম দিতে পারে, বা আপনারা যদি কাউকে ঋণ দেন সেটা পেতে কিন্তু সমস্যা হতে পারে। এবং এখানে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, মিনে দশম স্থানে, সেটা আমি বলে দিলাম কর্মের জন্য খুবই ভালো। প্রথম জীবনে চাকরি স্ট্রাগল থাকবে, তার পরবর্তী জীবনে কিন্তু ব্যবসার দিকে গিয়ে সাফল্য নিয়ে আসবে। এবং তার পরবর্তী দশম দৃষ্টি কোথায় পড়বে, একদম আমরা প্রপার দেখতে পাবো লগ্নে পড়বে। তো লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলেছি যে জীবনে বিলম্ব হবে, দেরি হবে, সব রকম সুখ সে পাবে, কিন্তু দেরিতে পাবে। লগ্নে দৃষ্টির মাধ্যমে অবশ্যই এই দিক থেকে তাকে ধৈর্যবান তৈরি করবে মিথুন লগ্নে, যেটা সব থেকে বড় সমস্যার জায়গা। যতটা সে কম বয়সে ধরুন ছটপটে থাকে, সেই জায়গাটা কিন্তু অনেকটা শনিদেবের এই দৃষ্টি কমিয়ে দেবে। আমি কখনোই নেগেটিভ বলবো না, এই দিক থেকে কোনো সমস্যার জায়গা নেই চতুর্থ অবস্থানের ক্ষেত্রে। বক্রি হলে অবশ্যই সেরা ফলাফল আপনারা পাবেন। তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে, আমরা জানি পঞ্চম স্থানে শনি এখানে তুলা রাশিতে হয়ে যায় উচ্চস্থ। তো শনিদেব এখানে পঞ্চম নবম মানে কেন্দ্র ত্রিকোণ, ত্রিত্রিকোণের অধিপতি ত্রিত্রিকোণে বসে আছে, মানে মারাত্মক শুভ একটা যোগ তৈরি করছে। কিন্তু অবশ্যই সে অষ্টমপতিও, তাহলে সেই জায়গা থেকে কি অষ্টমপতি এবং নবমপতির পঞ্চমে অবস্থানের ক্ষেত্রে প্রথমে পঞ্চম ঘর থেকে যে সকল পজিটিভিটি পাওয়া যায় প্রত্যেকটা পাওয়া যাবে, সন্তান সুখ, প্রেম সম্পর্ক, এডুকেশন সব কিছু পাওয়া যাবে, কিন্তু কিছুটা বিলম্বের মাধ্যমে পাওয়া যাবে। তো এই জায়গাটা আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, তাহলেই কিন্তু আমি বলবো সর্বসেরা রেজাল্ট আপনারা পঞ্চম ঘর থেকে পেয়ে যাবেন। শুক্রের অবস্থানও দেখা দরকার, শুক্র পজিটিভ থাকলে সব রকম দিক থেকে আপনাদেরকে শনিদেব সুখী করবে। এবং এখান থেকে যদি তৃতীয় দৃষ্টি দেখি, সপ্তম স্থানে পড়ছে, তো এই জায়গাতে কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছুটা বিলম্ব নিয়ে আসবে। প্রেম বিবাহের যোগ যদি আপনারা তৈরি করেন, প্রেম বিবাহের যোগটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, তার আগে কিন্তু ভীষণ সংঘর্ষ থাকে, তবে গিয়ে সে বিবাহিত জীবনে আবদ্ধ হতে পারে, কোনো কারণ ছাড়াই সংঘর্ষ তৈরি হয়ে যায়। এবং আমি বলবো না নেগেটিভ, ব্যবসার দিকে গেলেও সেখানে সাফল্য এনে দেবে শনিদেবের এই দৃষ্টি। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, সপ্তম দৃষ্টি একাদশ স্থানে পড়বে, নিচস্থ ঘরের দৃষ্টি, তবুও আমি বলবো নানা রকম একাধিক পথ থেকে অর্থ উপার্জন বা ইচ্ছা পূরণের যোগ কিন্তু শনিদেবের এই দৃষ্টি তৈরি করবে। কোনো দিক থেকে কোনো নেগেটিভিটি নেই, ভয় পাবেন না, বিলম্ব হবে কিন্তু সব কিছু পাবেন। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে, দ্বিতীয় স্থানে, তাহলে এটাও বুঝতে পারছেন যে নিজের কর্মক্ষমতা, ইচ্ছা পূরণের জায়গায় দ্বারা সে কিন্তু জীবনে অনেক কিছু সেভিংস করতে পারবে, অর্থ উপার্জন করতে পারবে, ধনযোগ তৈরি করবে নিজের ক্ষমতার দ্বারা। নবমপতি দ্বিতীয় স্থানে দৃষ্টি মানে সেখানেও কিন্তু আপনার সম্পত্তি লাভের যোগ, পৈতৃক সম্পত্তি, শ্বশুরবাড়ির সম্পত্তি, সব রকম দিক থেকে যোগ তৈরি করবে। এখানে শুক্রের অবস্থানটাও দেখা দরকার, এবার শনির ওপর কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা সেটাও দেখা দরকার। কিন্তু শনিদেব এই স্থানে বক্রি হলে কিন্তু হবে না, উচ্চ স্থানে বক্রিগুলো কিন্তু নেগেটিভ ফলাফল দিয়ে ফেলে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে শনি, তাহলে এই জায়গাতে চলে আসবে হচ্ছে আমাদের বিপরীত রাজযোগের সূত্র। বিপরীত রাজযোগের বিষয়টা পরিষ্কার করে আপনাদেরকে বলে দিই, জন্মছকে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের অধিপতি, এই ঘরে ষষ্ঠ ঘরের অধিপতি হয় এই লগ্নে মঙ্গল, অষ্টম ঘরের অধিপতি হয় শনি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয় কিন্তু শুক্র। তাহলে এই তিনটে গ্রহ যদি এইরকম তিনটে ঘরেই বসে থাকে, মানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে বসে থাকে এবং লগ্নপতি যদি স্ট্রং থাকে, তখন বিপরীত রাজযোগ হবে। বিপরীত রাজযোগ মানেটা কি? বিপরীত রাজযোগ মানে এইটাই যে আপনারা একদম সর্বোচ্চ দেয়ালে পিঠ
পিঠ যখন আপনাদের ঠিকে যাবে, যখন কোনো রাস্তাই থাকবে না, সব রাস্তাই বন্ধ হয়ে যাবে, তখনই হঠাৎ করে জীবনের একটা আলাদা রকম রাস্তা খুলবে। এইটাই বিপরীত রাজযোগ, মানে দড়ি ছিঁড়ে যেতে অন্য হাত পেয়ে যাওয়া, এই হচ্ছে বিপরীত রাজযোগ। তাহলে এই বিপরীত রাজযোগকেও কিন্তু ভীষণ পজিটিভ হিসেবে দেখা যাবে না, আবার মারাত্মক নেগেটিভও নয়। এবার ষষ্ঠ স্থানে যদি শনি এখানে বসে, প্রথমত নবমপতি ষষ্ঠে, পিতার সুখের বাধা, অষ্টমপতি ষষ্ঠে, দীর্ঘকালীন রোগের জায়গা কিন্তু তৈরি করবে। এখানে কি কোথা দিক থেকে কোন দিক থেকে সমস্যা আসছে, সেই সমস্যার কথা আপনারা বুঝতেই পারবেন না। অধিক পরিশ্রম, অধিক খাটাখাটুনি, অনেক চ্যালেঞ্জ আপনারা অ্যাকসেপ্ট করছেন, কিন্তু তবু সেই অনুযায়ী ফলাফল পাচ্ছেন না, এই প্রবলেমও কিন্তু দিতে পারে। তবে মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতার সম্পর্ক দেখতে হবে, তার উপর ডিপেন্ড করবে শনিদেব কতটা পজিটিভ কতটা নেগেটিভ ফলাফল দেবে। শনিদেব যদি এই ঘরে বক্রি হয়ে যায়, আমি বলবো খুব ভালো, কোনো অসুবিধা নেই। তবে এইখানে আপনাদেরকে দেখে নিতে হবে মঙ্গল সেম পরবর্তী 3টে ঘর ধনু, মকর, কুম্ভ এবং তুলা, কন্যা এবং সিংহ তৈরি থাকে, তাহলে সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। প্লাস যদি লগ্নপতি বুধ জন্মছকে যে কোনো পজিটিভ স্থানে স্ট্রং অবস্থাতে বসে থাকে, তাহলে এই বিপরীত রাজযোগ হয়ে যাবে, নেগেটিভ ফলাফল নিয়ে চিন্তা করবেন না। সেটা এখান থেকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তৃতীয় দৃষ্টি কোথা দেবে, অষ্টম স্থানে, যেটা বললাম প্রথমেই বাধা, জীবনে সংঘর্ষ, বারংবার জীবনে পরিবর্তন, কর্মের জায়গাতে পরিবর্তন নিয়ে চলে আসবে। এবং তারপরে সপ্তম দৃষ্টি কোথায় আমরা দেখতে পাচ্ছি, বৃষতে দ্বাদশ স্থান, অধিক পরিমাণে ব্যয়, লাইফস্টাইলের জন্য বলুন বা নিজের জন্য নয়, অন্যের জন্য, ফ্যামিলির জন্য ব্যয় করে কিন্তু তাদেরকে লোন মেটাতে মেটাতে জীবন কেটে যায়। এবং দশম দৃষ্টি অবশ্যই তৃতীয় স্থানে, অধিক পরিশ্রম, প্রথমেই বলেছি অযথা খাটাখাটুনির যোগ তৈরি করবে, ঘুরবেন ফিরবেন, এসে দেখলেন কাজ হয়নি। এবার যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে এবং বিপরীত রাজযোগ পূর্ণরূপে হয়ে যায়, তাহলে যে কটা আমি বিষয় বললাম প্রত্যেকটা বিষয় কিন্তু টাফ জায়গা থাকবে, কঠিন পরিস্থিতি তৈরি হবে, কিন্তু সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন, এটুখানি আমি জোর দিয়ে আপনাদেরকে বলে দিলাম। আপনাদের যে ক্ষমতাটা থাকবে, মানে শনিদেবের দশা বা মহাদশা যদি আপনারা পেয়ে যান, বা শনিদেবের 7.5 যদি আপনারা পেয়ে যান, সেই সময় যেটা আপনারা শিখে যাবেন, তারপরে জীবন আর আপনাদেরকে ফিরে তাকাতে হবে না শনিদেবের এই অবস্থানের জন্য। বক্রি হলে আমি বলবো অতটা ভয় পাওয়ার কিছু নেই। তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে শনি, অষ্টমপতি এবং নবমপতি সপ্তম স্থানে, অষ্টমের সাথে সপ্তমের কানেকশনের ক্ষেত্রে আমরা বরাবর এটা ভেবে থাকি যে সেখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের যোগ তৈরি হয়, কিন্তু তার সাথে শনিদেব নবমপতিও অবশ্যই। তাহলে আমরা এটা তো বুঝতে পারছি যে আমাদের অনেক বাধা বিলম্বের মধ্যে দিয়ে বিবাহ হবে, কিন্তু বিবাহের পরে জীবনে যে সুখটা আমরা কখনোই আশা করিনি, সেই সুখটা কিন্তু শনিদেব দেবে, কেন সে নবম ঘরের ভাগ্যের অধিপতি। অতএব সেইরকম ধরনের সুখ আপনারা যেটা আপনাদের মানে পিতার থেকে আশা করেন, সেই রকম সুখ কিন্তু আপনারা আপনাদের পার্টনারের থেকে পাবেন। তাহলে অবশ্যই আপনারা দেরিতে বিয়ে করুন। এই জায়গায় আপনাদেরকে দেখে নিতে হবে যে এখানে বৃহস্পতির ঘরে কিন্তু সে সমফলাফল দেয়, তবুও এখানে যদি তাৎকালিক মিত্রতায় কোনো রকমভাবে বৃহস্পতির সাথে বসে থাকে, তাহলে আমি বলবো শনির এই অবস্থান আপনাদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব ঘটাবে। এইরকম পার্টনারের সাথে যোগাযোগ করে যে পার্টনার হয়তো স্ট্যান্ডার্ডে ডাউন হয়, বা শিক্ষার দিক থেকে কিছুটা ডাউন হয়, বা খুব ছোটোখাটো ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ হয়, কিন্তু বিবাহের পরে সেই যে তার মানে জীবনের উন্নতির গ্রাফটা পায়, সেই গ্রাফটা কিন্তু সে কখনোই আশা করে না। অতএব আপনারা একসাথে জীবনে গ্রো করবার যোগ কিন্তু শনিদেব এখানে অবস্থান করে তৈরি করবে। কিন্তু বারংবার বলছি দেরিতে বিয়ে করুন, না হলে অষ্টমপতি সপ্তম কানেকশন কিন্তু দ্বিতীয় বিবাহ নিয়ে চলে আসতে পারে, ডিভোর্সও করিয়ে দিতে পারে। এবং নবমপতিও যেহেতু বসছে, সেদিক থেকে কিন্তু বিবাহের পরে জীবনে উন্নতি দেবেই 100%। কেন তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, কুম্ভে, ভাগ্যেতে। তাহলে অতএব সে ভাগ্যের সাপোর্ট বারংবার পাবে, বিবাহের পরে সেই ভাগ্য আরও পজিটিভলি অ্যাক্টিভেট হবে। যতই স্লো করুক না কেন ভাগ্যের ক্ষেত্রে, যেই বিবাহ হয়ে যাবে ভাগ্যের জায়গা সাপোর্ট তারা পাওয়া শুরু করে দেবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, লগ্নে। তাহলে সব কিছু বিলম্বর জায়গা, প্রথমেই বলেছি, তাহলে সেই জায়গাতে কিছুটা সমস্যা দেবে, কিন্তু আখিরে কিন্তু ফলাফল পজিটিভই আপনারা পাবেন। এবং এখান থেকে দশম দৃষ্টি কোথায় পড়বে, কন্যাতে, বিবাহের পরে সুখ লাভ, সেটাও আপনাদেরকে বললাম। তাহলে সব রকম দিক থেকে অবস্থান খুব ভালো, এটা আপনারা দেখতে পারেন। তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে শনি, তো অষ্টমপতি এবং নবমপতি অষ্টম স্থান, অষ্টম ঘরের অধিপতি অষ্টমে বসে আছে। তাহলে একটা বিষয় বুঝে নিতে হবে, সংঘর্ষ হচ্ছে আপনাদের সবথেকে কাছের বন্ধু। সংঘর্ষ করুন, ভাগ্য আপনাদের বাড়বে। কেন, যে কোনো গ্রহ যদি নিজের ঘরে অবস্থান করে, সে যদি স্ট্রং হয়, তার যে কটা ঘর আছে সেই ঘরগুলোকে স্ট্রং করবে। তাহলে এখন যদি খুব সহজভাবে আপনারা বোঝেন, অষ্টমপতি অষ্টমে বসে সে কিন্তু নিজে স্ট্রং হয়ে গেছে, কেন নিজের ঘরে বসে আছে। তাহলে সে যদি নিজে স্ট্রং হয়, তাহলে অষ্টম ঘরও স্ট্রং হবে, নবম ঘরও স্ট্রং হবে। অষ্টম ঘর স্ট্রং মানে কি হলো, আপনাদের জীবনে সংঘর্ষ করতে হবে, আয়ু অবশ্যই অধিক থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু অষ্টম ঘরে বসে আছে, আপনাদের জীবনে কিন্তু কঠিন পরিস্থিতি বারংবার আসবে, তার সামনা করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন, নিজের সংঘর্ষকে নিজের বন্ধু হিসাবে বেছে নিন, তাহলে সেক্ষেত্রে আপনার ভাগ্য অ্যাক্টিভেট হয়ে যাবে। অতএব যেই মুভমেন্টে আপনার মনে হবে যে আমার জীবন শুধুমাত্র সংঘর্ষে, তখনই দেখবেন আপনি ভাগ্যের এমন একটা হাত আপনার লাইফের দিকে এগিয়ে এসেছে, যেটা আপনারা কখনো আশা করেননি।
আর এইটাও আমি বলতে পারি যে যেহেতু নবমপতি অষ্টমে বসে আছে, পিতার সাথে সমস্যার জায়গা কিছুটা থাকবে, কিন্তু পিতার থেকে সুখ আপনারা আলটিমেটলি পাবেন। হয়তো অর্থের দিক থেকে না হোক, অন্য দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন, বা অন্য দিক থেকে সাপোর্ট না পেলেন অর্থের দিক থেকে সাপোর্ট পাবেন। এই দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। এবং এখান থেকে যদি আমরা দৃষ্টিগুলো দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় চলে যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দশম স্থানে, তাহলে কর্মের ক্ষেত্রে কিছুটা বিলম্ব ঘটায়। তবে যারা ধরুন অষ্টম থেকে যেহেতু শনিদেবের দশমে দৃষ্টি পড়ছে, যারা ধরে নিন যে কোনো গুপ্তবিদ্যার সাথে যুক্ত আছে, জ্যোতিষশাস্ত্র বলুন বা যে কোনো টাইপের তন্ত্র সাধনা বলুন, সেই জায়গাতে কিন্তু সাফল্য এনে দেবে। রিসার্চ রিলেটেড কর্মের সাথে যুক্ত হলেও ভীষণ সাফল্য এনে দেয়। তাহলে এই দিক থেকে চাপের কিছু নেই, হঠাৎ করে কর্মের পরিবর্তনের জায়গা তৈরি হবে। এখনও মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দশমে শনি গোচরে আছে, আপনারা দেখতে পাবেন এই বছর আপনাদের অনেকের কর্মের পরিবর্তন হবে, এবং অ্যাকচুয়াল কোন পথে আপনাদেরকে যেতে হবে সেইটাও কিন্তু আপনারা এই 2 বছরে বুঝতে পারবেন, 2 বছর বা 2.5 বছরে বুঝতে পারবেন। এবং এখানে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, কর্কটে। তাহলে এই জায়গাতেও দেখুন কোনো না কোনো দিক থেকে বাণী কথা বিক্রি করে খাওয়ার যোগ তৈরি করছে। যে কোনো অ্যাডভাইসমূলক কর্ম করুন, সেখানে সাফল্য চলে আসবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় স্থানে দৃষ্টি ধন সম্পত্তির যোগও কিন্তু তৈরি করবে, এই দিক থেকে কোনো সমস্যা নেই। তবে জাতক বা জাতিকা যেই হোক না কেন, তার বাণী অনেকটা কঠোর হতে পারে যদি চন্দ্র নেগেটিভ অবস্থাতে বসে থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে, তুলাতে। তাহলে অষ্টম থেকে পঞ্চমে দৃষ্টির ক্ষেত্রে কী হবে, পেটের সমস্যায় ভোগা, প্রেম সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভ জায়গা নিয়ে আসবে। যদিও উচ্চ দৃষ্টি হচ্ছে, সেম জিনিস প্রথম দিকে কিন্তু সংঘর্ষ থাকবে, তারপরে কিন্তু বিষয়টা ঠিক হয়ে যাবে, এদিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। তবে সন্তান সুখের ক্ষেত্রে কিছুটা বাঁধার জায়গা দেবে, সেম প্রথম দিকটাতে সমস্যা, তারপরে কিন্তু জায়গাটা ঠিক হয়ে যাবে। অতএব নেগেটিভ চিন্তা করলে হবে না, পজিটিভ চিন্তা রাখুন। আপনারা বলবো যে এইখানে অষ্টম অবস্থানেও যথেষ্ট সাফল্য এনে দেয়। তার পরবর্তী যদি নবম স্থানে থাকে শনি, নিজের ঘরে নবমপতি নবম স্থানে মানে মহাভাগ্যবান যোগ হয়ে যাচ্ছে। এখানে আপনাদেরকে বলতে হবে না, অষ্টমপতি নবমে বসছে, ভাগ্যের ক্ষেত্রে কিছুটা বাধা দেবে, কিন্তু আমি বলবো নিজের ভাগ্যের সাপোর্ট নিজে সে বারংবার জীবনে পেতে থাকবে, কোনো অসুবিধা নেই। ধর্মের পথে চলতে পছন্দ করবে, পিতার সাপোর্ট বারংবার জীবনে পাবে, এবং সে ভাগ্যমানও যথেষ্ট হবে। অতএব এইখান থেকে যদি আমরা তৃতীয় দৃষ্টি দেখি, ভাগ্য থেকে তৃতীয় দৃষ্টি নিচস্থ দৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু তবু বলবো নিজের জীবনে শনির দশা বা মহাদশা যদি সে পেয়ে যায়, তাকে ফিরে তাকাতে হবে না। সব রকম দিক থেকে পজিটিভ জায়গা সে নিজের ইচ্ছা পূরণ, শখ পূরণ নিজের ক্ষমতা দ্বারা নিজের ভাগ্যের সাপোর্টের মাধ্যমে করে নেবে, কোনো অসুবিধা নেই। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, সিংহতে। তো নিজের পরিশ্রম নিজের পরাক্রম সব কিছু করতে পছন্দ করবে, যথেষ্ট কঠোর পরিশ্রমী জাতক বা জাতিকা সে হবে, সেদিক থেকে কোনো সমস্যার জায়গা থাকবে না। ঘোরাঘুরি করে কাজ করতে একটু বেশি পছন্দ করবে, বিদেশ যাত্রার যোগ কিন্তু জন্মছক অনুযায়ী তৈরি হতে পারে যদি শুক্রের সাথে কানেকশন চলে আসে। এবং এখানে আমরা এটাও দেখবো যে দশম দৃষ্টি কোথায় পড়বে, বৃশ্চিকে। তাহলে প্রথম জীবনে কর্মের যোগ থাকবে, পরবর্তী জীবনে কিন্তু ব্যবসার যোগ থাকবে। এবং ষষ্ঠ স্থানে দৃষ্টির মাধ্যমে এই সকল মানুষরা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিংমূলক কর্ম করতে পছন্দ করে, সামাজিক কর্ম করতে পছন্দ করবে। ষষ্ঠ স্থানে দৃষ্টির মাধ্যমে কিন্তু গুপ্ত শত্রু থেকে শনিদেবের দৃষ্টি রক্ষা করবে, কোনো দিক থেকে কোনো সমস্যার জায়গা নেই। এর পরবর্তী ঘর যদি আমরা দেখি দশম স্থান, দশম স্থানে যদি শনিদেব থাকে, এখানেও সমগড় হয়ে যাচ্ছে। এখন বর্তমান যেই গোচরটা হচ্ছে, যেটা নিয়ে একটু আগে আমি অষ্টমের ক্ষেত্রে বললাম, সেম এখন বর্তমান টাইমে এই গোচরটা আসছে। তো এই হিসাবে আপনারা দেখে নিতে পারেন যে শনিদেবের সাথে বৃহস্পতির এখানে তাৎকালিক মিত্রতা দেখে নেওয়া দরকার। যদি এমনিতেই সমঘর, যদি তাৎকালিক মিত্রতায় থাকে, তাহলে আমি বলবো পূর্ণ পজিটিভ ফলাফল কিন্তু শনিদেব এখানে থেকে দেবেন। অতএব শনিদেব দশমে যখনই বসবে, অষ্টম নবমপতি দশমে জন্মস্থান থেকে দূরের কিছু কর্মের সাথে যোগাযোগ করুন, সেখানে কিন্তু ভীষণ সাফল্য। অষ্টমপতি দশম স্থান, এখানে রিসার্চ করুন নানা রকম দিক থেকে, যেই সকল কাজগুলো সাধারণ মানুষের জন্য নয়, যেগুলো খুব সহজ নয়, সেই রকম কর্ম বেছে নিন, দেখবেন জীবনে সাফল্য পেয়ে গেছেন। খনিজ পদার্থের বিশ্বাস করুন, সেখানে সাফল্য পেয়ে গেছেন। ফার্নিচারের বিশ্বাস করুন, সেখানেও সাফল্য পেয়ে গেছেন। তো অবশ্যই এটা নিয়ে কোনো রকম চিন্তাভাবনার কোনো জায়গা নেই। অষ্টমপতি দশমে বসেছে, দেরিতে নিজের কর্ম শুরু করুন। দেরিতে নিজের কর্ম শুরু করলে আমি বলবো, প্রথম দিকে দেখবেন কর্ম করছেন, হয়তো কর্মে বাধা বিলম্ব মারাত্মক রকম আসছে, সেই হিসাবে আপনারা সহ্য করতেন, অধৈর্যতায় ভুগে সেই কর্মটাকেই পরিবর্তন করে ফেললেন, সেই জায়গাটা কিন্তু শনিদেব তৈরি করতে পারে। অতএব আপনারা ধৈর্য ধরে থাকুন। কর্মের সময় যেরকম ধরে নিন মিথুন লগ্ন মানুষদের এখন কিন্তু খুব পজিটিভ কর্মের সময় চলছে, শনিদেব যেহেতু দশমে বসে আছে, গোচরে এসে তাদেরকে সেটেল করে দিয়ে যাবে কর্মতে, এইটুখানি আপনাদেরকে বুঝতে হবে। তার এইখান থেকে যদি আমরা দৃষ্টিগুলো বিচার করি, দেখুন তৃতীয় দৃষ্টি যেহেতু দ্বাদশে পড়ছে, আমি বললাম কি জন্মস্থান থেকে দূরের কর্মের দিকে যান, সেখানে ভালো সুবিধা নিয়ে আসবে, কোনো অসুবিধা আসবে না। তার সাথে যুক্ত হলে আপনারা বাইরের যে কোনো আপনাদের স্টেটের বাইরেরও কর্মের সাথে যুক্ত হতে পারেন, সেখানেও সাফল্য এনে দেয় এই দৃষ্টি। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, কন্যাতে চতুর্থ স্থানে। গৃহসুখের ক্ষেত্রে কিছুটা বাঁধার জায়গা থাকবে, সেই হিসাবেই আপনাদেরকে বললাম যে জন্মস্থান থেকে দূরে থাকার যোগ তৈরি হবে জন্মছক অনুযায়ী, সেটা আপনারা যেতে পারেন। এবং এখানে দশম দৃষ্টি কোথায় পড়বে, ধনুতে সপ্তমে, তাহলে সেই জায়গা থেকে বিবাহের ক্ষেত্রেও কিন্তু দূরে বিবাহের যোগ তৈরি করে দিতে পারে অনেকাংশে। আমি বলবো এটা কিছু নেগেটিভ নয়, যদি আপনারাই নিজেরা জন্মস্থান থেকে দূরে গিয়ে থাকেন, সেখানে যদি বিবাহ করেন, তাহলে সেটা দূরে যোগাযোগ কখনোই হলো না, সেখানে কাছাকাছিরই যোগাযোগ হয়ে গেল। তো অতএব আমি শনিদেবের দশমে অবস্থানটাকে কখনোই নেগেটিভ বলবো না, স্লো করে দেয় লাইফ
লাইফে কর্মের জায়গাটায়, কিন্তু আখিরে আমি এইটাও সেম সূত্র, যখন আপনি চাইবেন তখন নয়, যখন শনিদেব চাইবে। অতএব যোগ্য হয়ে উঠুন, দশমের শনির অবস্থানের থেকে সেটা আর কিছু হয় না। আপনি খুব ভালো শিক্ষকতার কর্মের সাথেও যুক্ত হতে পারেন। মানুষের জন্য যেহেতু দশম স্থানে বসে আছে, সামাজিক কর্ম, যে কোনো টাইপ অফ সামাজিক সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হলেও কিন্তু ভীষণ সাফল্য শনিদেবের এই অবস্থানেই না। পরবর্তী ঘর যদি একাদশ স্থানে থাকে শনি, একাদশ স্থানে মেষ রাশিতে আমরা জানি শনিদেব নিচস্থ হয়ে যায়, তাহলে অষ্টমপতি এবং নবমপতি অর্থাৎ আয়ু এবং ভাগ্যের অধিপতি যদি একাদশ স্থানে এসে নিচস্থ হয়, তাহলে সেটা নেগেটিভ ফলাফল আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। কিন্তু একটা পজিটিভ দিক আমরা এটাই পাচ্ছি যে এইটা আমরা সবসময় এই সূত্রটা মাথায় রাখবেন, শনিদেব যদি একাদশ স্থানে থাকে, সে নিচস্থ হোক বা যেই অবস্থাতেই হোক না কেন, আখিরে কিন্তু কাজ হয়ে যায়। তবে সেইখান অবধি অপেক্ষা আপনাদেরকে করতে হবে। ধরুন রাত্রির অবধি কোনো রকম দেখলেন কোনো কিছুই জোগাড় হলো না, কিন্তু মাঝরাত্রিই হয়তো জোগাড় হয়ে গেল, এরম ধরনের যোগ কিন্তু শনিদেব তৈরি করবে। তবে যেহেতু নিচস্থ করে বসে আছে, এইখানে কিন্তু শনিদেব প্রথমত হচ্ছে আয়ুর ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ ফলাফল দেবে, ভাগ্যের ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ ফলাফল দেবে, লাভের ক্ষেত্রেও অবশ্যই নেগেটিভ ফলাফল দেবে, এবং এইখান থেকে যে কটা দৃষ্টি পড়বে সেখানেও কিন্তু চাপের ব্যাপার চলে আসছে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাৎকালিক শত্রুতায় যদি থাকে, এটা আরও নেগেটিভিটি কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, এটা আপনাদেরকে মাথায় ঢুকে নিতে হবে। কেন শনিদেব এখানে নিচস্থ হচ্ছে, তো নিচস্থ শনির এখানে প্রথম তৃতীয় দৃষ্টি পড়বে কোথায়, লগ্নে। অতএব সেদিক থেকে হেলথ ইস্যু দেবে, হাড়ের ব্যথা বেদনা, পায়ের ব্যথা বেদনায় ভোগাবে, দীর্ঘকালীন রোগে ভোগাতে পারে। মঙ্গল যদি দুর্বল অবস্থাতে থাকে বা তাৎকালিক শত্রুতায় থাকে, সেক্ষেত্রে রক্তজনিত রোগ এখানে নিয়ে চলে আসতে পারে। এবং এখানে যে এটাও আমরা দেখবো যে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, তুলাতে, যেটা যদিও উচ্চস্থানে দৃষ্টি কিন্তু নিচস্থ ঘর থেকে দিচ্ছে, তবু আমি এখানে বলবো সন্তান সুখে বাঁধা। সন্তান সুখে বাঁধা বলতে কি, এটা আমি কখনোই বলতে পারি না যে সন্তান লাভে বাঁধা। সন্তান সুখে বাঁধা মানে সন্তান আপনাদের কথা শুনবে না, পুরো বিপরীত ধর্মী হবে, তাদের জন্য অধিক পরিমাণে ব্যয় হবে আপনাদের, এরকম ধরনের সমস্যা তৈরি করতে পারে। প্রেম সম্পর্কে বারংবার জড়িয়ে সেখান থেকে প্রতারিত হওয়ার যোগ, পেটের সমস্যা, পেটে ব্যথা বেদনা বা পেটে অস্ত্রোপচারের যোগও কিন্তু শনিদেবের দশা অন্তর্দশায় চলে আসতে পারে। এবং তার সাথে এইটাও দেখা গেছে যে এডুকেশনের ক্ষেত্রে শনিদেবের এই দৃষ্টি বাঁধার কারণ হয়ে দাঁড়াবে। এবং তার সাথে যেটা আমরা দেখবো, দশম দৃষ্টি কোথায় পড়বে, অষ্টম স্থানে, নিজের ঘরে দৃষ্টি দেবে। তবু আমি বলবো এখানে দৃষ্টি একাদশ থেকে অষ্টমের দৃষ্টি ফাটকা আয়ের যোগ তৈরি করে, কিন্তু হেলথ ওয়াইজ ভীষণ সমস্যা দিয়ে দেয়। প্রথমেই বলেছি পায়ে ব্যথা বেদনার সমস্যা মারাত্মকভাবে ভোগাতে পারে, আয়ুরও কিন্তু কমতি এখানে শনিদেবের দৃষ্টি নিয়ে আসতে পারে। অবশ্যই কিন্তু লগ্নপতিকে দেখে নিতে হবে, তাহলে কিন্তু সমস্যার জায়গা অনেকাংশে কমে যেতে পারে। এবং তাৎকালিক মিত্রতায় যদি বসে থাকে, আর সব থেকে বড় ব্যাপার যদি এখানে বক্রি হয়ে যায় শনি, তাহলে আমি বলবো সর্বসেরা ফলাফল। যে কটা নেগেটিভ পয়েন্ট বললাম প্রত্যেকটা প্রপার ঘুরে যাবে। একাদশে থেকে আকস্মিক লাভের যোগ তৈরি করবে, কোনো সমস্যা নেই। লগ্নে দৃষ্টির মাধ্যমে নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করাবে, ধৈর্যবান তৈরি করবে। পঞ্চমে দৃষ্টি সন্তান সুখে অবশ্যই সাপোর্ট দেবে, এবং অষ্টমে দৃষ্টির ক্ষেত্রে আপনাদের আয়ুকে বৃদ্ধি করবে। অবশ্যই দেখে নিন বক্রি অবস্থাতে বসে আছে কিনা এবং তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। পরবর্তী ঘর যদি দ্বাদশ স্থানে থাকে শনি, তাহলে সেক্ষেত্রে এখানে বিপরীত রাজযোগের সূত্র আমাদের চলে আসছে। আমি অষ্টমের ক্ষেত্রে বিপরীত রাজযোগটা মিস করে গেছিলাম, অষ্টমের ক্ষেত্রেও কিন্তু শনিদেবের বিপরীত রাজযোগের সূত্র লাগু হবে। সেখানেও যদি শনিদেব থাকে এবং লগ্নপতি স্ট্রং থাকে, তাহলে আমি বলবো অনেকাংশে অনেক সমস্যা এমনি কমে যাবে। দ্বাদশের ক্ষেত্রেও তাই, যদি লগ্নপতি বুধ স্ট্রং অবস্থাতে থাকে, দ্বাদশ স্থানে শনির অবস্থান বৃদ্ধি করবে। কি বৃদ্ধি করবে, যেহেতু এখানে আমাদের ব্যয়ের ঘরে বসে আছে, ব্যয় বৃদ্ধি করাবে, অধিক পরিমাণে ব্যয় করিয়ে দেবে যদি বিপরীত রাজযোগ না হয়। আর যদি বিপরীত রাজযোগ হয়, উল্টে দেখা যাবে এই সকল মানুষরা কিপ্টে হয়ে যায়, তাদের ব্যয়ের ঘরটাকে শনি আরও স্লো করে দেয়। এই বিষয়টাও দেখতে হবে। তো দ্বাদশে অবস্থানের ক্ষেত্রে আপনাদের ব্যয় তো হবেই, বিপরীত রাজযোগ হলেও আমি বলবো কিছুটা ব্যয় তো করাবেই। তাহলে আপনাদেরকে কিপ্টে হলে চলবে না, মন খুলে খরচ করতে হবে, তবেই কিন্তু শনিদেব বড় খরচ থেকে আপনাদেরকে মুক্তি দেবে। নালে আপনারা ছোটোখাটো খরচ কমানোর দিক থেকে দেখা গেল অধিক খরচ আপনাদেরকে শনিদেব তৈরি করে দিল, কারণ এটা ভোগের ঘর, আবার শুক্রের ঘর। তাহলে এই বিষয়টা আপনাদেরকে বারংবার মাথায় রাখতে হবে। আবার মিথুন লগ্ন, যার অর্থ হচ্ছে মৈথুন, তাহলে সেই হিসাবে আপনাদের শখ শৌখিনতা এইসবের পেছনে ব্যয় করে কিন্তু অধিক খরচ আপনাদেরকে করিয়ে দিতে পারে। এবং এখান থেকে যদি আমরা দৃষ্টি দেখি, যদিও দ্বাদশে নবম দ্বাদশ কানেকশন কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি করিয়ে দেয়, বাইরে গিয়ে এডুকেশন করুন, পড়াশোনা করুন, সেখানে সাফল্য এনে দিতে পারে। এবং এখান থেকে যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, দ্বিতীয় স্থানে, তাহলে দ্বাদশ থেকে তৃতীয় দৃষ্টি দ্বিতীয় স্থানে মানে ধননাশ যোগ তৈরি করে, কিন্তু নবম অষ্টম হয়ে দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে মানে ব্যয় করবেন, আয়ও হয়ে যাবে কোনো না কোনো দিক থেকে। এই বিষয়টাও দেখবেন। তবে আপনাদের আত্মীয় পরিজনদের সাথে কিন্তু সুসম্পর্ক জায়গাতে বাধা থাকবে, আপনাকে শুধু তারা নিজের দরকারেই ব্যবহার করবে, না হলে কিন্তু আপনার দরকারে তাদেরকে পাশে পাবেন না। এই যোগ কিন্তু এইরকমই জায়গা তৈরি করবে। এবং আপনার বাণীর ক্ষেত্রেও কিছুটা নেগেটিভিটি থাকবে, তার মাধ্যমে কিন্তু শত্রু তৈরি হতে পারে। এবং এখান থেকে আমরা সপ্তম দৃষ্টি কোথায় পাচ্ছি, সেটা বৃশ্চিক ষষ্ঠ স্থান, যেটা রোগ ঋণ রিপুর ঘর। এখানে রোগ ঋণ রিপুর জন্যও কিন্তু হসপিটাল খাতে খরচ হতে পারে, ঋণের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে, আর গুপ্ত শত্রু দ্বারাও কিন্তু আপনারা কোনো অংশে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যদি এইখানে বিপরীত রাজযোগ না হয়, তবেই এতগুলো নেগেটিভিটি আসবে, বিপরীত রাজযোগ আসবে না। এবং তারপরে যেটা আমি দশম দৃষ্টি পাচ্ছি কুম্ভতে, অর্থাৎ নবমে, যেটা বললাম বিদেশ যাত্রার যোগ তৈরি করবে। বাইরে গিয়ে যদি সেটেল হয়ে যেতে পারেন, আমি বলবো ফিরে আসার কোনো দরকার নেই, সেখানে গিয়ে সর্বোচ্চ সফলতা আপনারা পেয়ে যাবেন। একটা বিষয় মাথা রাখবেন, দ্বাদশ স্থান কিন্তু আমাদের জেল যাত্রার ঘর। অবশ্যই কিন্তু এইরকম
রকম কর্মের সাথে যুক্ত থাকবেন না যার মাধ্যমে কিন্তু আপনাদের এইরকম কোনো যোগ তৈরি হতে পারে। তাহলে সেই জায়গাটা মাথায় নিয়ে চলতে হবে আপনাদেরকে, এটা মাথায় রাখবেন। তাহলে আমি বলবো সমস্যা অনেকাংশে কমে যাবে। আর লগ্নপতি যদি দুর্বল থাকে, লগ্নপতিকে আগে স্ট্রং করুন, অর্থাৎ বুধকে, তাহলে কিন্তু শনিদেব বিপরীত রাজ্যকে চলে যাবে। তো অতএব সেই জায়গা থেকে সমস্যা আসবে না। এবার যদি আমরা এই লগ্ন সাপেক্ষে রত্ন ধারণের বিষয়তে আসি, তাহলে প্রথমেই যেটা উঠে আসবে, প্রথমত এইটা আমি আপনাদেরকে বলে রাখি, এই লগ্ন সাপেক্ষে শনির নীলা চোখ বুজে ধারণ করানো যেতে পারে। কিন্তু তবুও আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো, যারা জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ না করে নীলা ধারণ করতে চাইছেন, তারা আমি বলবো প্রথমে আপনারা ব্লু জারকান বা এমিথিস্ট ধারণ করুন। সেখানে পজিটিভ ফলাফল পেলে তবেই নীলার দিকে যাবেন। তবে কিছু কিছু ঘরের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যেহেতু দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান এবং ষষ্ঠ স্থান, এই তিনটে ঘরে যদি শনিদেব থাকে, যেই অবস্থাতেই থাকুক না কেন, নীলা ধারণের জন্য বা যে কোনো এমিথিস্ট বা ব্লু জারকান যাই ধারণ করার জন্য যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তারপরেই আপনারা ধারণ করুন। বাদ বাকি প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে যদি শনিদেব মৃত, অস্ত বা ভীষণ দুর্বল, ডিগ্রিগতভাবে দুর্বল অবস্থাতে থাকে, বৃদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা চোখ বুজে নীলা ধারণ করতে পারেন। দ্বাদশের ক্ষেত্রেও কিছুটা বিচার করে নিতে হবে। নিচস্থ স্থানে থাকলে কিন্তু পড়া যাবে না, এইটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। নিচস্থ স্থানে যদি শনিদেব থাকে, সেখানেও কিন্তু নীলা ধারণ করা যাবে না। এবার যদি শনিদেব এই ঘরে বক্রী থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে নীলা পড়ানো যেতে পারে। তবু আমি বলবো প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে পড়া যেতে পারে। প্রথমেই বলে দিচ্ছি, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ যদি এই স্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতা দেখতে হবে, তবেই গিয়ে কিন্তু রত্ন ধারণের বিষয়টা উঠে আসবে। তো মিথুন লগ্নের জাতক, আপনি শনিদেবের ফলাফল নিয়ে কোনো দিক থেকে চিন্তার কিছু নেই, যথেষ্ট পজিটিভ ফলাফল দেয়। শুধু একটা বিষয়, আপনারা পাংচুয়াল হওয়ার চেষ্টা করুন। আপনারা যেটা কথা দেবেন সেই কাজটা করার চেষ্টা করুন, তাহলে দেখবেন শনিদেব আপনাদেরকে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেবে। কারণ শনিদেব একমাত্র গ্রহ যে ডিসিপ্লিনকে সব থেকে বেশি ভালোবাসে, যেটা আপনাদের লগ্নের মানুষদের জন্য সব থেকে বেশি প্রবলেমেটিক। আপনারা ভাবেন অনেক কিছু, কিন্তু করে হওয়া ওঠে না। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখুন, তাহলে দেখবেন শনিদেব সর্বোচ্চ পজিটিভ ফলাফল দিচ্ছে। এই ছিল আজকে আমাদের মিথুন লগ্ন, মিথুন রাশি সাপেক্ষে শনিদেবের আলোচনা। পরবর্তী ভিডিও আসছে কর্কট লগ্ন রাশি সাপেক্ষে শনিদেবের আলোচনা নিয়ে। নমস্কার।